প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত। তোমরা অনেকেই অর্থনীতি গণিত বিষয়টিকে ভয় পাও, আর ম্যাথস ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলো তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা। 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আশা করি ইতিমধ্যে নতুন সিলেবাস অনুসারে রচিত অর্থনীতিবিদদের জন্য গণিত 1 বইটি সংগ্রহ করে ফেলেছ। যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে, তারা ঘরে বসে এই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স 1 বই থেকে চ্যাপ্টার নাম্বার 2 কনসেপ্ট অফ সেট অর্থাৎ সেট থিওরি বা সেট ধারণা সম্পর্কে আলোচনা করব। আমার ম্যাথস ইকোনমিক্স স্কুলের আরেকটি উদ্দেশ্য হলো তোমাদেরকে জিরো থেকে হিরো করা, অর্থাৎ আমি ধরে নেব তোমরা জিরো অবস্থানে আছো আর আমার উদ্দেশ্য হবে তোমাকে হিরোতে পৌঁছে দেওয়া। তোমরা যদি আমার এই ইউটিউব ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমরা জিরো থেকে হিরোতে পৌঁছে যাবে। যে গাছের রুট বা মূল অনেক মজবুত থাকে, সেই গাছকে বাতাসে দোলাতে পারলেও সহজে কিন্তু ভাঙতে পারে না। তোমরাও যদি গণিতের মৌলিক বা বেসিক জিনিসগুলো বুঝে পড়তে পারো, তাহলে তোমাদের যে কোনো কঠিন কোশ্চেন আসলে তোমাদের হালকা দোলালেও তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। তাই তোমাদের যেন কেউ ভাঙতে না পারে, সেই জন্য তোমাদের মৌলিক বা বেসিক জিনিসগুলো শিখে গণিত করতে হবে। আমি ধরে নিয়েছি তোমরা কেউ কিছু জানো না, অর্থাৎ তোমাদের অবস্থা জিরোতে আছে, আর এই জিরো থেকেই আমি অগ্রসর হব ইনশাল্লাহ। চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি আমার বইয়ের 51 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। দেখো, যখন আমার এই বইয়ের এই অধ্যায়টি শুরু হয়েছে, শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের সিলেবাসের অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের যে সিলেবাস, সেই সিলেবাসে কী বিষয় পড়তে হবে সেই কন্টেন্টগুলো আমি এখানে বাংলা এবং ইংরেজি উভয়ই আমি দিয়ে রেখেছি। কারণ তোমরা যদি সিলেবাস সম্পর্কে একটা ধারণা পাও বা তোমাদের কি পড়তে হবে বা তোমাদের কোন বিষয়গুলো আলোচনা করতে হবে তা সম্পর্কে প্রথমেই যদি একটা ধারণা পাও, তাহলে তোমাদের এই অধ্যায়টা শেষ করতে সহজ হবে। দেখো, আমার বইয়ের 2.2 আলোচনায় সেটের সংজ্ঞা বা ডেফিনেশন অফ সেট সম্পর্কে ধারণা দিয়েছি। সেই বিষয়টি আমি বোর্ডেও তুলেছি, বলেছি পরস্পর স্বতন্ত্র, ক্রমনিরপেক্ষ ও সুনির্ধারিত বা সুনির্দিষ্ট বস্তুসমূহের যে কোনো সংগ্রহ বা সমাহারকে সেট বা দল বলে। এই সংজ্ঞার মধ্যে আমি 3টা বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দিয়েছি। 1 নম্বরে বলছি পরস্পর স্বতন্ত্র, 2 নম্বরে বলছি ক্রমনিরপেক্ষ, 3 নম্বরে বলছি সুনির্ধারিত বা সুনির্দিষ্ট। সুনির্ধারিত বা সুনির্দিষ্ট বস্তুসমূহের যে কোনো সংগ্রহ বা সমাহারকে কি বলে? সেট বা দল বলে। আমার বইতে আমি সুন্দর করে মনে রাখতে হবে বলে, এই দেখো এভাবে মনে রাখতে হবে বলে বক্স করে দিয়েছি। এখন দেখো কি মনে রাখতে হবে বলেছি, সেটের সংজ্ঞায় 3টি গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে কি? পরস্পর স্বতন্ত্র, 2 নম্বরে ক্রমনিরপেক্ষ, 3 নম্বর হলো সুনির্ধারিত বা সুনির্দিষ্ট। এই শব্দগুলোর আসলে ব্যাখ্যাটা কি? নবম দশম শ্রেণীতে তোমরা সেট লিখেছো, সবাই সেট লিখতে তোমরা জানো। দেখো এরকম সেট মনে পড়ে, সেট এ কমা বি কমা সি কমা ডি, এভাবে আমরা সেট লিখেছি। স্মল হাতের এ বি সি দিলাম, এগুলোকে বলা হয় এলিমেন্ট। বলো কি বলা হয়? এলিমেন্ট। আমার সাথে সাথে এগুলো লিখে রাখবো, আমার বইতে লেখাও আছে, এলিমেন্ট বা উপাদান। আর এই এলিমেন্টগুলো উপাদানগুলো কমা দিয়ে দেখো কমা দিয়ে কি করতে হবে? আলাদা করতে হবে। আর এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে। আর এই সিটটাকে আমি ক্যাপিটাল লেটার দিয়ে কি করলাম? নামকরণ করলাম। তার মানে ক্যাপিটাল লেটার দিয়ে সাধারণত সেটটাকে নামকরণ করা হয়, যেরকম এ সেট, বি সেট, সি সেট, এরকম। ধরো আমি আরেকটা সেট লিখলাম, বি ইকুয়াল ধরো এরকম 1 2 3, এরকম একটা সেট লিখলাম। ক্যাপিটাল লেটার দিয়ে এই সেটটার নামকরণ করতে হবে। তার মানে এটা কি? এ সেট, এটা কি? বি সেট। তাহলে এ সেটটার নামকরণ করলাম, এই পুরো সেটটাকে আমি এ দিয়ে নামকরণ করলাম, আর এই পুরো সেটটাকে আমি কি করলাম? বি দিয়ে নামকরণ করলাম। তাহলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে বুঝে গেলাম। একটা হলো এই সেটটা যখন আমরা লিখব,
সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখব, আর সেটের এলিমেন্টগুলোকে আমরা কমা কমা দিয়ে আলাদা আলাদা করে লিখব। সেটের উপাদানগুলোকে তুমি এইভাবে লিখতে পারবে না, অর্থাৎ তুমি যদি এ সেট দিয়ে এইভাবে লিখো এ বি সি ডি এভাবে লিখতে পারবে না। এলিমেন্টগুলোকে উপাদানগুলোকে আমরা কি করব, কমা কমা দিয়ে আলাদা করব। তাহলে এলিমেন্টগুলোকে কমা কমা দিয়ে আলাদা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এটা লিখতে হবে, এবং ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে সাধারণত এই সেটগুলোর নামকরণ করতে হয়। তাহলে আমরা এ সেট এবং বি সেট এই সেট লেখাটা শিখলাম। আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সব বিষয় শিখব। এবার দেখো, আমি বলছি আমার সংজ্ঞার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ শব্দ আছে। একটি হচ্ছে পরস্পর স্বতন্ত্র, অর্থাৎ সেটটা হতে হবে পরস্পর স্বতন্ত্র। স্বতন্ত্র ব্যাপারটা কি? স্বতন্ত্র ব্যাপারটা হলো যে এই যে আমরা সেটটা লিখলাম, এই সেটের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো একাধিকবার সেটের ভিতরে থাকা যাবে না। যেমন ধরো, তুমি যদি এরকম লেখো, ধরো একটা এ সেট লিখলাম এভাবে, এ কমা আবার এ, বি কমা সি এভাবে লিখলাম। তার মানে এখানে এ কতবার হয়ে গেল? দেখো কতবার হয়েছে? 2বার হয়েছে। তার মানে এ তুমি 2বার লিখতে পারবে না। এ তোমাকে কতবার লিখতে হবে বলো? 1বার লিখতে হবে। পরস্পর স্বতন্ত্র অর্থাৎ এ বি সি ডি এভাবে আলাদা আলাদা পরস্পর স্বতন্ত্র হতে হবে। তুমি যদি এ 2বার লিখে ফেলো, বি 2বার লিখে ফেলো, অথবা এ বা 2বার দেওয়া হয়, তাহলে সেটা কি হবে না? সেট হবে না। এখন ক্রমনিরপেক্ষর ব্যাপারটা কি? ক্রমনিরপেক্ষ হলো, দেখো এখানে আমি যখন এ বি সি ডি লিখেছি, এটা কিন্তু আমাদের ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে লিখেছি। ক্রম কি? এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এটা হচ্ছে ক্রম অনুসারে লিখেছি। কিন্তু তুমি যদি সেটটাকে এভাবে লেখো, ধরো এ সেট, তুমি এ দিলা, তারপরে সি দিলা, তারপরে বি দিলা, তারপরে ডি দিলা। খেয়াল করে দেখো, এখানে এর পরে বি না এসে এর পরে কি আসছে? সি আসছে। কিন্তু তুমি যদি এর পরে সি আসে, তারপরে বি আসে, তারপরে ডি আসে, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ক্রমের যে ধারণাটা, অর্থাৎ 1-এর পরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে ক্রমানুসারে সাজাতে হবে, এই ব্যাপারটা এমন নয়। তাহলে কি করতে হবে? ক্রম নিরপেক্ষ থাকবে, অর্থাৎ আমি এর পরে সি, তারপরে বি, তারপরে ডি লিখতে পারবো, অর্থাৎ ক্রম নিরপেক্ষ হবে। তাহলে আমরা ক্রম নিরপেক্ষর ব্যাপারটাও কি বুঝলাম। তারপরে দেখো, বলছি সুনির্ধারিত বা সুনির্দিষ্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটটা কি হতে হবে? সুনির্ধারিত বা সুনির্দিষ্ট হতে হবে। এখন কথা হলো, সুনির্ধারিত বা সুনির্দিষ্ট বিষয়টা আসলে বুঝলাম না স্যার। ধরো এবার এসএসসি পরীক্ষার যে রেজাল্ট হয়েছে, আমি বললাম যে এসএসসি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে তাদের সেট। এখন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদের সেট যদি আমি বলি, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু সুনির্ধারিত হলো না। কিভাবে সুনির্ধারিত হলো না? খেয়াল করে দেখো, আমি বললাম এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এমন ছাত্রদের বা এমন শিক্ষার্থীদের সেট। এখন ভালো রেজাল্ট কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে। কেউ 4 পেয়ে অনেক খুশি, আমি অনেক ভালো রেজাল্ট করছি। কেউ আবার A+ পেয়েও কিন্তু খুশি নাই, না বেশি ভালো রেজাল্ট হয় নাই, গোল্ডেন পাইলাম না। তার মানে ভালো রেজাল্ট বলতে আমি কাকে বুঝাইছি সেটা কিন্তু আমি সুনির্ধারিত করে বলি নাই। আমি কি বলেছি যে এবার এসএসসিতে গোল্ডেন পেয়েছে এমন শিক্ষার্থীদের সেট, বা A+ পেয়েছে এমন শিক্ষার্থীদের সেট। আমি যদি এভাবে A+ পেয়েছে এমন শিক্ষার্থীদের সেট বলি, তাহলে কিন্তু সেটা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট হবে, কারণ এর সংখ্যা আছে এবং এর মোট সংখ্যা কতজন নির্ধারিতভাবে A+ পেয়েছে তা তুমি জানো, বা আমরা সেটা বলতে পারি। ভালো রেজাল্ট করেছে এই মানদণ্ড যতক্ষণ না বলবো, ততক্ষণ পর্যন্ত কারা ভালো রেজাল্ট করেছে তা বুঝতে পারবো না। তখন এই সেটটা কি হয়ে যাবে? মানে নির্দিষ্ট করে বলা গেল না। A+ পেয়ে ভালো রেজাল্ট করেছে এমন শিক্ষার্থীদের সেট, তার মানে A+টা আমরা ভালো রেজাল্ট ধরলাম। তাহলে A+ পেয়েছে এমন শিক্ষার্থীদের সেট, এভাবে যদি আমরা সুনির্ধারিত করে বলি, তাহলে কিন্তু সেটা সেট বলা যাবে। আর যদি আমরা এমন বলি যে ভালো শিক্ষার্থীদের সেট, তাহলে কিন্তু সেটা আসলে সেট হবে না। অর্থাৎ এখানে সংজ্ঞায় সুনির্ধারিত করে বা সুনির্দিষ্টভাবে বলা হয় নাই যে ভালো ছাত্র আসলে কারা। কি ব্যাপারটা বুঝে গেল? তার মানে সেট সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা আমি তোমাদের দেওয়া শুরু করলাম। দেখো, আমার বইয়ে 2.1, 2.2 এই বিষয়গুলোতে আমি সেট সম্পর্কে ধারণা দিয়েছি, এবং 2.3-তে সেটের বৈশিষ্ট্য লিখেছি। আশা করি আমি যে আলোচনাটা করেছি, আলোচনাগুলো শুনলে তোমরা এই সেটের বৈশিষ্ট্যগুলো একবার পড়লেই পেরে যাইবা। দেখলাম পরস্পর স্বতন্ত্র বলতে কি বুঝি, ক্রমনিরপেক্ষ বলতে কি বুঝি, এবং সুনির্দিষ্ট বা সুনির্ধারিত বলতে আমরা কি বুঝি। এই সেটের এই বেসিক ধারণাটা মধ্য দিয়ে
আমরা সেট ক্লাসটা শুরু করলাম। ধারাবাহিকভাবে এই সেটের ক্লাস আসতে থাকবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।